আমার কয়েকদিন পরে হয়তোবা অন্য কিছু করার ইচ্ছা করবে বা অন্য একটা জনরার মুভি করার ইচ্ছা বা একটা ভালো স্ক্রিপ্ট পাবো আমি তখন সেটাও করব। আচ্ছা। সো দিস ইজ আ নেভার এন্ডিং প্রসেস। আই এম অ্যান অ্যাক্টর। আমি এই একটাই কাজ করতে পারি এবং এটা করেই আসলে আমার আগামী দিনগুলো কাটাতে চাই। সো দ্য জার্নি জাস্ট বিগ্যান। আমরা যদি অলওয়েজ অ্যাজ অ্যান অডিয়েন্স যদি কমপ্লেন করে যাই যে বাংলাদেশে ওরকম মানের কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, তখন আসলে ভালো কাজগুলো অলওয়েজ ঢাকা পড়েই যাবে। আর ভালো কাজের ডেফিনেশন এক একটা মানুষের কাছে এক এক রকম। যে আসলে ইট নট জাস্ট দ্য মেন, দোজ আর দ্য হিরো ইন দ্য সোসাইটি, দেয়ার আর আদার উমেন্স অ্যাজ ওয়েল, এবং দেয়ার আর আদার স্টোরিজ, যে স্টোরিগুলোর মূল চরিত্র আসলে নারীরা। সো ওই গল্পগুলো আসলে বলার প্রয়োজন আছে। সো এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে গল্পটা ভালো কিনা, গল্পটা রিলেটেবল কিনা, গল্পটা আসলে সোসাইটিকে বা অডিয়েন্সকে কি সার্ভ করতেছে। সেটা পুরুষ চরিত্র দিয়ে হতে পারে, সেটা নারী চরিত্র দিয়ে হতে পারে। এইটার ব্যাপারে পার্টিকুলার রিজার্ভেশন থাকা আমার মনে হয় যে উচিত না আর কি। হাসান বলেছে যে আমি আসলে ব্লকড হয়ে যাচ্ছিলাম বাংলাদেশে, কারণ একেবারে স্টেরিওটাইপ ক্যারেক্টার আসছিল এবং আমি যে চরিত্র নারী কেন্দ্রিক বা ওমেন সেন্ট্রিক চরিত্র চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না বলে টলিউডে আমার জার্নি শুরু করি। বাঁধন খুব বোল্ডলি বলেছে, সেটা আবার ভাইরালও হয়েছিল, যে আমাকে নিয়ে নারী কেন্দ্রিক চরিত্র বানাবে এরকম সাহসী কোনো পুরুষ ডিরেক্টরের নাই। তো বেসিক বেসিক প্রশ্নটা হচ্ছে যে এই যে নারী কেন্দ্রিক চরিত্র এবং দেখার যে অভ্যাসটা, এটা তো কাউকে কাউকে এগিয়ে আসতে হবে। যেমন শঙ্খকে ধন্যবাদ যে এই ধরনের সাহসটা করার জন্য, সাহস কথাটা বলাটা আবার ভুল। তো এই এই বিষয়টা কিভাবে দেখে মেজাবিন? এটা কি রিস্ক ফিল করে নাকি না নতুন একটা অডিয়েন্স তৈরির চেষ্টা করে? কোনটা? প্রিয় মালতী তো একদম ওমেন সেন্ট্রিক মুভি। প্রিয় মালতীকে একদম উইমেন সেন্ট্রিক মুভি আসলে বলাটা আমার কাছে একটু আম, মনে হবে দ্যাট মেবি এটা রাইট ওয়ার্ড না, বিকজ প্রিয় মালতীতে একটা আহ, একজন নারীর চোখ দিয়ে অনেক কিছু আসলে দেখানো হয়েছে। সো এই মানে কারণে এটাকে হয়তো বা মেন প্রোটাগনিস্ট। হ্যাঁ, হ্যাঁ, বাট এখানে প্রত্যেকটা ক্যারেক্টার এত বেশি ইম্পর্ট্যান্ট। আপনার তো এখন পর্যন্ত দেখার না, সুযোগ আমার হয়নি সুযোগ যেহেতু হয়নি। আপনি দেশের বাইরে আছেন। এই কারণে বাট যখন আপনি দেখবেন তখন দেখবেন হচ্ছে কি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে আরো দুজন মেল ক্যারেক্টার আছে, সিনিয়র কয়েকজন ক্যারেক্টার আছেন। তো এভরিবডি হ্যাজ দেয়ার ওন রোল এবং ওইটার এত বেশি ইম্পর্টেন্স এই গল্পে, বাট এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড মালতী, এজন্য হচ্ছে কি এটাকে হয়তো বা উইমেন সেন্ট্রিক এরকম একটা ট্যাগ পড়ছে। বাট দিস ইজ আ ভেরি সোশ্যাল ড্রামা এবং প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে সোশ্যালি অনেক ইম্পর্টেন্স রাখে এবং এইগুলোই আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। সো আমি এটাকে একদম ওরকম করে বলবো না যে দিস ইজ আ উইমেন সেন্ট্রিক স্টোরি, বাট আর্টিস্টদের নিজস্ব কিছু ডেফিনেটলি দায়িত্ব থাকে এবং নিজস্ব পার্সোনাল চয়েসও থাকে। সো আমি আজকে শুরু করলাম এটা দিয়ে, আমার কয়েকদিন পরে হয়তো বা অন্য কিছু করার ইচ্ছা করবে বা অন্য একটা জনরার মুভি করার ইচ্ছা বা একটা ভালো স্ক্রিপ্ট পাবো আমি তখন সেটাও করব। আচ্ছা। সো দিস ইজ আ নেভার এন্ডিং প্রসেস। আই এম অ্যান অ্যাক্টর। আমি এই একটাই কাজ করতে পারি এবং এটা করেই আসলে আমার আগামী দিনগুলো কাটাতে চাই। সো দ্য জার্নি জাস্ট বিগ্যান। আর আমি মনে করি আমাদের এন্ড থেকে যেমন একটা দায়িত্ব আছে ভালো কাজ এবং ভালো গল্পগুলোকে তুলে ধরার, অডিয়েন্সের অনেক বড় একটা দায়িত্ব আছে ভালো কাজগুলোকে প্রমোট করার। রাইট। কারণ আমরা যদি অলওয়েজ অ্যাজ অ্যান অডিয়েন্স যদি কমপ্লেন করে যাই যে বাংলাদেশে ওরকম মানের কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, তখন আসলে ভালো কাজগুলো অলওয়েজ ঢাকা পড়েই যাবে। আর ভালো কাজের ডেফিনেশন এক একটা মানুষের কাছে এক এক রকম। সো আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাব, আমরা যেই গল্পটা বলা জরুরি মনে করব সেটা বলে যাব। অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ ওপেন ফর অল, সব ধরনের কাজ থাকা উচিত, কারণ অডিয়েন্সেরও তো অনেক ভ্যারাইটি আছে।
এখন আমি শুধু এই ধরনের কাজ করে যাব সেটাও হবে না, কিংবা অন্য মানুষ বাধ্য হয়ে আমাকে ও বা আমি বাধ্য হয়ে হচ্ছে কি জাস্ট কাউকে প্লিজ করার জন্য এমন কিছু একটা করে ফেলবো যেটা হয়তো বা আমি চাচ্ছি না, সেটাও হওয়া উচিত না। সো আমার মনে হয় সবার পার্সোনাল চয়েসটাকেও রেসপেক্ট করা উচিত, অডিয়েন্সের চয়েসটাকেও রেসপেক্ট করা উচিত, এবং নিজ নিজ জায়গা থেকে নিজের রেসপন্সিবিলিটিটাও বোঝা উচিত যে আমি আসলে কোন কাজটাকে প্রমোট করব, কোনটাকে ভালো বলবো, কোনটাকে ভালো বলবো না, সেটাও। আর অলওয়েজ এই কমপ্লেনিং টাইপের যে অ্যাটিটিউডটা আছে এটাও আমাদের একটু আই ফিল যে একটু চেঞ্জ করা উচিত, যে ভালো হচ্ছে না, বিকজ আমরা আমাদের কাজ যেটা ভালো তখনই হবে যখন আসলে আমরা একটা কাজকে প্রমোট করব, সেটা যদি ভালো বা ডিজার্ভিং হয়ে থাকে সেটাকে প্রমোট করব, সেটা সাকসেসফুল হবে, সাকসেসফুল হওয়ার পর এরকম আরো 10 জন উদ্যোগ নিবে ভালো কাজ করার জন্য। বাট আমরা যদি যে কোনো কাজকে আসলে ডিমোটিভেট করে ফেলি তখন আসলে এই জনরা বা এই ইম্পর্টেন্ট গল্পগুলো বলা বন্ধ হয়ে যাবে, তখন ক্ষতি আসলে ইন্ডাস্ট্রিরই হয়। রাইট, সুন্দর করে বলে মেজাবিন না শঙ্খ, মানে জাস্ট এ বিগিন বললে, মেজাবিন জাস্ট এ বিগিন বললে সমস্যা, কারণ ওকে এখন আদর্শ মানে এখন এই জেনারেশনের অনেক অভিনেত্রী, সেটা তাসনিয়া ফারিন থেকে শুরু করে এখনকার গতকালকে যে জয়েন করছে সেও। I meant just এই পজিশন নাই, just a beginning in films, আমি এটাই মিন করেছিলাম। লাইফে হিউজ জার্নি। শঙ্খ, প্রসঙ্গটা আসলে ওই একই যে ওমেন সেন্ট্রিক বা ব্র্যাকেট বন্দি করে ফেলি এবং বলা হয় যে না, এ ধরনের ভাবনাটাও সাহসটা তো এক ধরনের পাশ কাটিয়ে দেয় নাকি? মেহজাবিনের সাথে শাকিব খান, অপূর্ব কিংবা আফরান নিশোরা নাই বলে কথা আমিও বলে ফেলছি, কি মনে হয়? এটা তো কমপ্লিটলি এগেইনস্ট এই স্টেরিওটাইপ চিন্তা, যেটা আসলে নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক আসলে গল্প হয় না। গল্পের মূল চরিত্র নারী বা পুরুষ হতে পারে আর কি, বা নেভিগেটর নারী বা পুরুষ হতে পারে। সো এই গল্পের কেন্দ্রে, প্রিয় মালতীর গল্পের কেন্দ্রে আসলে কোনো নারী বা পুরুষ নেই। গল্পের কেন্দ্রে আসলে যে ইস্যুস গুলাকে অ্যাড্রেস করা হয়েছে সেইটা টর্চ বিয়ারারটা কখনো মালতী, কখনো রাজ্জাক, কখনো অন্য ক্যারেক্টার। আর সো আমার চিন্তার জায়গাটা এরকমই। সো নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক আলাদাভাবে আমি ভাগ করতে চাই না, এবং কোনো কাজের মধ্যেই আমি চাই না। আর এমনিতে যদি প্রচ্ছন্নভাবে আমার মাথার মধ্যে সেটা যেটা সবসময় থাকে সেটা হচ্ছে যে আমাদের এখানে অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে আসলে যে ধরনের গল্প হয় সেইটাতে অনেক সময় দেখা যায় যে আহ পুরুষ চরিত্রের গল্পের মধ্যে আসলে ডমিনেন্স অনেক বেশি থাকে। সো এইটা এক ধরনের অডিয়েন্সের মধ্যেও আসলে মাইন্ডসেট তৈরি করে দিয়েছে যে সোসাইটিতে হিরো ক্যান অনলি বি আ মেন। সো ওই জায়গাটারও আমার মনে হয় যে আহ, এটা ফিল্ম মেকারদেরই দায়িত্ব, বা ফিল্ম মেকিং এর সাথে যা স্টেক হোল্ডার্স আছে তাদেরই দায়িত্ব, যে আসলে ইট নট জাস্ট দ্য মেন দোজ আর দ্য হিরো ইন দ্য সোসাইটি, দেয়ার আর আদার উমেন্স অ্যাজ ওয়েল, এবং দেয়ার আর আদার স্টোরিজ, যে স্টোরিগুলোর মূল চরিত্র আসলে নারীরা। সো ওই গল্পগুলো আসলে বলার প্রয়োজন আছে। সো এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে গল্পটা ভালো কিনা, গল্পটা রিলেটেবল কিনা, গল্পটা আসলে সোসাইটিকে বা অডিয়েন্সকে কি সার্ভ করতেছে, সেটা পুরুষ চরিত্র দিয়ে হতে পারে, সেটা নারী চরিত্র দিয়ে হতে পারে। এইটার ব্যাপারে পার্টিকুলার রিজার্ভেশনস থাকা আমার মনে হয় যে উচিত না আর কি। শঙ্খ, চলচ্চিত্রের গল্পে বা চলচ্চিত্র প্রজেকশনে সমকালীন রাজনীতি বা দেশের প্রেক্ষাপটটা কতটা রিলেট করে? কারণ চলচ্চিত্র তো 100 বছর বা তারও বেশি সময় পর্যন্ত থেকে যায়, আর্কাইভ। সুতরাং সময়কে ধারণ করে নাকি ওই সময়ের প্রেক্ষাপটকে ইঙ্গিত করে? একজন চলচ্চিত্রকার কিভাবে দেখে নিজের চলচ্চিত্রের রাজনীতির অনুপ্রবেশটাকে? এটা তো অন্য চলচ্চিত্রকারদের ন্যারেটিভটা আমি আসলে বলতে পারবো না। আমার জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ডেফিনেটলি ফিল্ম তো একটা পলিটিক্যাল আর্ট। সো এখন যেহেতু এটা আসলে পলিটিক্যাল আর্ট, এটা কেন পলিটিক্যাল আর্ট? কারণ হচ্ছে যে এখানে আসলে ফিল্ম মেকারের পলিটিক্যাল ফিলসফিটার এক ধরনের রিফ্লেকশনস থাকতে পারলে ভালো, এটা আমার মতামত আর কি। এবং অবশ্যই চলচ্চিত্রের, এটা আবার বলছি, এটা আমার মতামত, যে আমার চলচ্চিত্রে আসলে সমসাময়িক যে পলিটিক্স বা এই সময়ে যা ঘটছে সেটা রিফ্লেকশনস থাকবে। সো কারণ হচ্ছে যে আমি অ্যাজ আ ফিল্ম মেকার, আমি যেটা দেখি না সেইটা আমার পক্ষে বানানো সম্ভব না। সো আমার যে কোনো কাজের মধ্যেই
ওই চরিত্রগুলো বা ওই ঘটনাগুলোই থাকে যেটা আমি কোনো না কোনো ভাবে কোনো না কোনো পয়েন্টে এক্সপিরিয়েন্স করেছি ইন লাইফ, তারপরে সেটার সাথে ফিকশনাল এলিমেন্ট অ্যাড করা সেটা তো আসলে গল্পের প্রয়োজনে দরকার হয়। সো আমার ছবি বা আমার যে কোনো অডিও ভিজুয়ালের মধ্যে আসলে এই সময় এবং সময়ের রাজনীতির মানে রিফ্লেকশনস থাকবে, দ্যাটস ফর শিওর। মানে তার মানে কি, যেমন গুটিতে একটা চোরার চালান বা মাদক পাচার ইত্যাদি এবং সময়কে খুব ধারণ করে। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো একটা আর্কাইভাল ভ্যালু থেকে একজন নির্মাতা করে নাকি ধরেন 100 বছর পরে তো এই বাংলাদেশ থাকবে না, বা 50 বছর পরে তো নিশ্চয়ই বাংলাদেশ থাকবে না, বাট ওই সময়টাকে আসলে ধারণ করতে চান নির্মাতা, রাইট? তারপরে এইটা ইন্টেনশনটা আর্কাইভাল ভ্যালু কিনা সেটা আমি জানি না, যেমন আমার মাথার মধ্যে এটা আসে না যে আর্কাইভাল ভ্যালু কিনা, আমার মাথার মধ্যে যেটা আসে যে এই গল্পটা বলাটা প্রয়োজন, এই প্রয়োজনের জায়গা থেকে আসলে জিনিসটা আসে। ফাইন। মেহজাবিন, একজন শিল্পীকে কতটুকু রাজনৈতিক সচেতন হওয়া প্রয়োজন, সমকালীন রাজনীতি নিয়ে আসলে তার অডিয়েন্সকে কতটুকু মেসেজ দেওয়া প্রয়োজন বলে মনে করো একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে? দেখেন, আমি আসলে ভেরি পজিটিভ একটা পার্সন, অ্যান্ড আমি সবকিছু খুব পজিটিভলি ভাবার চেষ্টা করি। অ্যান্ড দ্য ওয়ে আই ওয়ান্ট টু সি বাংলাদেশ, সেখানে পিস থাকবে এবং সবকিছু ঠিকঠাক থাকবে, সবাই নিজের রাইটটা নিয়ে এগিয়ে যেতে পারবে, কেউ কাউকে দমিয়ে রাখবে না, এবং কারো লাইফে আননেসেসারি ইন্টারফারেন্স আসলে থাকবে না। সো দিস ইজ হাউ আই সি এভরিবডি ইজ হ্যাপি, অ্যান্ড সবাই নিজের জায়গাটা বা নিজের রাইটটুকু নিয়ে খুব সুন্দরভাবে বেঁচে আছে। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। অ্যান্ড আর্টিস্ট হিসাবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রতিবাদের একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থাকে। অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট আই থিঙ্ক আমি যেটা চাই বা যেটা বলতে চাই ওটার রিফ্লেকশনটা একটা আর্টিস্টিক ওয়েতেই আসবে, এবং সেটা আমার কাজের মাধ্যমে আসবে। ডিফারেন্ট ডিফারেন্ট কাজ এখন পর্যন্ত যেগুলো করেছি, ডেফিনেটলি ওখানে পলিটিক্যাল স্টেটমেন্ট উঠে এসেছে। সেটা এর আগে যদি আমি কিছু কাজের সোনালী ডানার চিল এরকম একটা কাজ করেছিলাম, যেখানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গল্পটা আসলে ছিল। এরকম আমি অনেকগুলো কাজের অনেকগুলো হ্যাঁ অনেক কাজেরই কথা বলতে পারবো। সো আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের প্রতিবাদের ভাষাটা একটা আর্টিস্টিক ওয়েতেই যদি হয়, সেটা গুড ইনাফ। অ্যাটলিস্ট আমি নিজেরটা যদি বলি, আমারটা আসলে ওরকমই। সো ইয়া, মানে এর পরে আমার মনে হয় আর ফার্দার কোনো এক্সপ্লেনেশন দরকার নাই। দ্যাট আমার যদি আসলে কিছু বলার থাকে, সেটা আমি আমার ওয়েতে বলবো।